স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে মডিউল 2 থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। মডিউল 2 থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা আরেকবার শুনে নাও। প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, তার সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য। আর তোমরা জানো যে এই সাবজেক্টটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট। বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পাস প্রত্যেককে এই সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা দিতে হয় এবং এখানে কোনো ছোট প্রশ্ন থাকে না, কেবলমাত্র বড় প্রশ্নই থাকে, অর্থাৎ 25 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে চলো আজকের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, তার সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। অ্যান্সারটা দেখবে তোমরা। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, কর্তব্য ছাড়া নাগরিকদের অধিকার ভোগ সম্ভব নয়। সেই উপলব্ধি থেকে শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4র্থ অংশে 4 ক নামক একটি নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে সংযোজন করা হয়। উল্লেখ্য, এই অংশের 51 ক নম্বর ধারায় ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়। ফলে বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11। এবার কি আছে দেখো, সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহ। এবারে যে 11টা কর্তব্য আছে সেটা দেখো। 1 নম্বর হচ্ছে সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় স্রোত এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2 নম্বর আছে দেখো, যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ ও অনুসরণ করা। 3 হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। 4 হচ্ছে দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দেওয়া। 5 হচ্ছে ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয় জনগণের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদাহানিকর আচরণ পরিত্যাগ করা। 6 দেখো, 6 হচ্ছে আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করা। 7 বনভূমি, হ্রদ, নদী এবং বন্য প্রাণীসহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন। 8 দেখো, বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা বোধ এবং অনুসন্ধিৎসা এবং সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা। 9 সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং হিংসা বর্জন করার শপথ গ্রহণ করা। তারপর 10 কি আছে দেখো, 10 জাতি যাতে উদ্যম ও সাফল্যের উচ্চতর স্তরে সতত উন্নীত হয় সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টার সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা। তারপরে দেখো 11 নম্বর যেটা আছে, প্রত্যেক পিতামাতা ও অভিভাবককে তার 6 থেকে 14 বছরের মধ্যবর্তী বয়সের নিজ সন্তান বা প্রতিপালককে শিক্ষার সুযোগ দিতে হবে। এবার দেখো বৈশিষ্ট্য প্রথমত কি দেখো, প্রকৃতিগতভাবে মৌলিক কর্তব্যগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, পৌর কর্তব্য ও নৈতিক কর্তব্য। সংবিধান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান
করা এগুলি হলো পৌর কর্তব্য হিসাবে পরিগণিত, পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলিকে লালন করা নৈতিক কর্তব্য হিসাবে বিবেচিত। দ্বিতীয়ত, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, আর এই কর্তব্যগুলি বিদেশিদের জন্য প্রযোজ্য নয়। তারপর তৃতীয়ত, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির মতো মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কারণ মৌলিক কর্তব্যগুলি মেনে চলার ক্ষেত্রে সংবিধান কর্তৃক কোনো বাধ্যবাধকতার ব্যবস্থা করা হয়নি এবং কর্তব্য লঙ্ঘনের কারণে কোনো শাস্তি বিধানের ব্যবস্থাও করা হয়নি। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে মৌলিক কর্তব্য লঙ্ঘনের জন্য পার্লামেন্ট আইন পাস করতে পারে। তারপর চতুর্থ কি দেখো, মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের দেশ ও দেখো সহ নাগরিকদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তোলে। এবার মূল্যায়ন দেখো কি বলা হচ্ছে। মূল্যায়নে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলা যায়, মৌলিক কর্তব্যগুলি ভারতের নাগরিকদের নৈতিক কর্তব্যবোধের ক্ষেত্রে এক অন্য মাত্রা প্রদান করেছে। তবে কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে এর গুরুত্ব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে বলা যায়, মৌলিক কর্তব্যসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এগুলির সংবিধান ও আইনগত গুরুত্বকে এগুলির সাংবিধানিক ও আইনগত গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।